আর এদিকে সাজের বহর দেখো একবার। তুমি কোথাকার কথা কোথায় নিয়ে যাচ্ছ? আমার উপর সন্দেহ করছো? কথাটা সন্দেহ বা বিশ্বাসের নয় নুরি, কথাটা সমাজের এবং তাদের নজরের। আরে তুমি এত সুন্দর, বয়সটা কম, সমাজের সবাই তোমাকে কি নজরে দেখে তুমি বোঝো? আদৌ জানো তুমি? আচ্ছা শোনো, শান্ত হও এবার। আরে বাবা, ক্ষমা করে দাও আমাকে। আচ্ছা নুরি, শোনো শোনো, কালকে আমি তোমাকে বেড়াতে নিয়ে যাব। এবার তো একটু হাসি দেখি চাঁদ বদনটায়। কে তুমি দাদা? আমার প্রেমের তরি ভেসে গেল তোমার দরিয়ায়, নয়তো পথ চলা তো আমার আরো ছিল বাকি। হায়, আমি মাঝ দরিয়ায় দিক হারালাম বাইতে গিয়ে তরি, না পেয়ে কুল ভেসে বেড়াই, কি যে এখন করি। মাশাআল্লাহ, আমি তো আপনাকে শুধু আমার স্বামী হিসেবে পেতে চেয়েছিলাম, কিন্তু আপনি তো দেখছি একজন ভালো কবিও। আল্লাহর শপথ খেয়ে বলছি, কবিতার কও আমার আসে না, কিন্তু তোমার রূপ, তোমার চোখের দিকে তাকিয়ে এ অথবা আপনা থেকেই কেমন যেন কবি হয়ে গেল। আমার এত প্রশংসা শোনার অভ্যাস নেই, অহংকারী হয়ে যাওয়ার ভয় হয় যে। আর তাছাড়াও সানা দিদি যদি শুনে নেয়, ওর খুব খারাপ লাগবে। সানা দিদির কেন খারাপ লাগবে শুনি? উনিও তো আপনার স্ত্রী, আর দুজন স্ত্রী থাকতে শুধু একজনকেই প্রশংসা করলে আর একজনের তো খারাপ লাগবেই। কথাটা তুমি ঠিকই বলেছ, ও আমার স্ত্রী, কিন্তু ওকে পছন্দ করেছিল আমার বাবা মা, আর তোমাকে পছন্দ করেছি আমি। তার চেয়েও বড় কথা, এখনো পর্যন্ত আমাকে সন্তান দিতে পারল না। আর হ্যাঁ, আমি সবকিছু সহ্য করতে পারি, কিন্তু কেউ তোমার দিকে কুনজরে তাকায়, এ আমি কখনোই সহ্য করতে পারবো না। নুরির এই সৌন্দর্য শুধু আমিরের জন্য, শুধু আমিরের জন্য। দিদি, আপনি এখানে শুধু শুধু দাঁড়িয়ে, তুমি নিজের ঘরে যাও আর আরাম করো, কারণ আমার মনে হয় না ওই মহিলাকে ছেড়ে জামাইবাবু তোমার কাছে ফিরে আসতে পারবে বলে। তোর মুখ বন্ধ রাখ ফ্যাজ, লজ্জা করছে না? না, আমি তোর বৌদি, নিজে তো কিছু করিস না আর আমাকে এসেছিস জ্ঞান দিতে। আমি কি করতে পারি সেটা তুমি খুব তাড়াতাড়ি বুঝতে পারবে।
নুরি, ফ্যাজ, নুরিকে দেখেছিস তুই? আরে না না দাদা, আমি কি করে জানবো? আচ্ছা, নুরি। বলো। আরে ওড়না কোথায় তোমার? আর এত সকাল সকাল স্নান করে নিলে যে বড়। আমার সকালবেলা স্নান করার অভ্যাস। তুমি জানো নিশ্চয়ই আমাকে অফিসে বেরোতে হবে। আমি তো তোমাকে এক্ষুনি ডাকতেই আসছিলাম। আমি এক্ষুনি খাবার বানিয়ে দিচ্ছি। আর তুই এখানে দাঁড়িয়ে রয়েছিস কেন? হ্যাঁ, গিয়ে একটু কাজকর্ম তো খুঁজতে পারিস, নাকি এইভাবেই বাড়িতে বসে থাকবি? তুমি দাঁড়িয়ে রইলে যে, যাও। আরে আরে, একটু সাবধানে। হ্যাঁ বাবা, এরকম যেন না হয় চা পড়ে গিয়ে যেন তোর রূপ না নষ্ট হয়ে যায়। তুমি কি একটু চোখ খুলে চলতে পারো না নুরি? এই নাও চা, আমি নিজে বানিয়েছি। আমি তোমার জামাটা বের করে রাখছি। কি করছিসটা কি? বেরো ওখান থেকে। কি হলো তোমার? কিছু না। তুমি আমার উপর রাগ করেছো? না। এবার কি মিথ্যেও বলবে আমায়? কথাটা সেটা নয় নুরি, কিন্তু তোমাকে যদি কেউ কুনজরে দেখে না, আমি সেটা সহ্য করতে পারি না। আমার রক্ত ফুটতে থাকে। এত ভালোবাসো তুমি আমায়? আগে হ্যাঁ মহারানী, তার চেয়েও বেশি। আচ্ছা শোনো, আমি অফিস যাচ্ছি। যদি কোনো জিনিসের প্রয়োজন হয় আমাকে ফোন করে দিও। অফিস থেকে ফেরার পথে আমি নিয়ে আসবো। আচ্ছা। ঠিক আছে? তুমি এটা কি অসভ্যতামি করছো ফ্যাজ? এটা আমার দোষ নয়, এই সব দোষ তোমার এই সৌন্দর্যের। শুধু একবারের জন্য তুমি আমার হয়ে যাও। পাগল হয়ে গেছো তুমি? এক্ষুনি আমিরকে কল করে ডাকবো আমি। আমার ফোন থেকে ফোন করো, কিন্তু ফোন করার আগে এই ভিডিওটা দেখে নাও। তুমি কি ভেবেছো যে মানুষ শুধুমাত্র এটাই সহ্য করতে পারে না যে কেউ তোমাকে শুধুমাত্র তাকিয়ে দেখুক? যখন গোটা শহর তোমাকে এই অবস্থায় দেখবে তখন সে সহ্য করতে পারবে? কি চাও তুমি? অনেক কিছু। এত চোখের জল? আজ আমার বেশি মুড নেই। এটা তো শুধুই ট্রেলার। বাকি মুভিটা যেদিন পুরো মুড হবে সেই দিন বানাবো। আর এইটুকু বুদ্ধি নিশ্চয়ই তোমার আছে যে এই গোপন কথাটা গোপনই রাখবে। সানা, আর কত নিচে নামবে তোমার ভাই? কেন এমন কি করে দিল আমার ভাই? এমন কি করলো? আরে এত বছর ধরে আমার বাড়িতে পড়ে রয়েছে, না ঘরের কাজে আসে না বাইরের। শুধু আমার বাড়িতে পড়ে পড়ে আমারই অন্ন ধ্বংস করছে। আগে তো তুমি আমার সাথে এভাবে কথা বলতে পারতে না? হ্যাঁ, তুমি নতুন বউকে ঘরে নিয়ে আসার পর এখন এসব বলছো? নিশ্চয়ই ও তোমায় উস্কেছে।
তার মানে সত্যি কথাটা না শোনা অবধি তুমি থামবে না। তাহলে শোনো, তোমার ভাই সব সময় নুরির দিকে ফেল ফেল করে চেয়ে থাকে এবং ওর দিকে খারাপ নজরই তাকায়। এক মিনিট, তুমি আমার নিজের ভাইকে সন্দেহ করছো? এটা তো হতেই পারে যে ও ভুল করে হয়তো দেখে ফেলেছিল। এর মানে তো এটা নয় যে ও নির্লজ্জ। আর যদি তোমার এতটাই চিন্তা হয় তোমার সুন্দরী বউয়ের জন্য, তাহলে তুমি ওকে বোঝাও যে ও যেন সেজে গুজে আমার ভাইয়ের সামনে ঘোরাঘুরি না করে। তোমার সাথে কথা বলারই কোনো মানে হয় না। আসসালামু আলাইকুম বৌদিমণি। ওয়ালাইকুম আসসালাম। আমরা আমির ভাইয়ের বন্ধু, আপনাদের বিয়েতে আসতে পারিনি, তাই ভাবলাম দেখা করে আসি। আমির তো এখন বাড়িতে নেই। তো আমরা এখানে অপেক্ষা করি আর চা খেয়ে চলে যাব। ঠিক আছে, আপনারা বসুন, আমি চা নিয়ে আসছি। চাটা ভালো হয়েছিল তো? চা একেবারে আপনারই মতো। এরা দুজন এখানে কি করছে? হ্যাঁ, আমাদের বৌদিমণি তো ডেকেছেন। মাশাআল্লাহ, চাটাও দারুণ বানিয়েছিলেন। আচ্ছা, নুরি আপনাদের দুজনকে এখানে আসতে বলেছে? হ্যাঁ, আমরা এই পাড়া দিয়ে যাচ্ছিলাম, তাই বৌদিমণি ডাকলেন। আচ্ছা তো ভাইজান, আবার দেখা হবে। খোদা হাফেজ। বেরো এখান থেকে। কি যে দিন এলো যে গুন্ডারাও বাড়ির চৌকাট পেরিয়ে ঘরের ভেতর ঢুকে পড়ছে। আর তোমার এই সুন্দরীর অবস্থা দেখো, যে ওদের চা খাওয়াচ্ছে। ওরা ওরা মিথ্যে কথা বলছে। আর একটা কথাও নয়। আমি ভাবলাম তোমার বন্ধু। তুমি কি করছিস শিশু? মাথায় বুদ্ধি নেই তোমার? আর তুমি আমার ভাইয়ের উপর দোষ দিচ্ছিলে। আর দেখো, তোমার সুন্দরী বউ রাস্তার গুন্ডাদের ঘরে তুলে নিয়ে এসেছে। হে আল্লাহ! সারা চুপ করো। তুমি জানো তোর বয়সটা কম, ছেলে মানুষই যায়নি ওর। এটা ছেলে মানুষই? আরে কি ভাবছো ওর সম্পর্কে তুমি? বাচ্চা নয় ও, সব জানে ও। তোমার বউয়ের সুন্দর রূপ তোমাকে পুরোপুরি অন্ধ করে রেখেছে। যে সুন্দর রূপের জন্য তুমি আমাকে ছেড়ে দিয়েছো না, সেই সুন্দর রূপই তোমার দুঃখের কারণ হয়ে উঠবে। সারা মুখটা একটু বন্ধ করো তুমি। তুমি তো শুধু নুরিকে কথা শোনাতে পারলেই খুশি। যাও ভেতরে যাও তুমি। আমাকে ক্ষমা করে দাও, সব আমার ভুল। অবশ্যই এটা তোমারই ভুল। আরে কি প্রয়োজন ছিল ওরকম লোফার ছেলেগুলোকে বাড়িতে ডেকে এনে বসাবার? আরে বা রে বা, মা বাবা এইসব শিক্ষা দেয়নি তোমার? আর এদিকে সাজের বহর দেখো একবার। তুমি কোথাকার কথা কোথায় নিয়ে যাচ্ছ? আমার উপর সন্দেহ করছো? কথাটা সন্দেহ বা বিশ্বাসের নয় নুরি, কথাটা সমাজের এবং তাদের নজরের। আরে তুমি এত সুন্দর, বয়সটা কম, সমাজের সবাই তোমাকে কি নজরে দেখে তুমি বোঝো? আদৌ জানো তুমি? আচ্ছা শোনো, শান্ত হও এবার। আরে বাবা, ক্ষমা করে দাও আমাকে। আচ্ছা নুরি, শোনো শোনো, কালকে আমি তোমাকে বেড়াতে নিয়ে যাব। এবার তো একটু হাসি দেখি চাঁদ বদনটায়। নুরি, তুমি দুধটা নিয়ে নাও। আচ্ছা দিদি। সত্যি কথা বৌদি, কারো নজর না লেগে যায়। আজ আপনাকে দেখে সত্যি বিশ্বাস হয়ে গেল যে যারা আপনার সৌন্দর্যের প্রশংসা করে না, তারা মোটে মিথ্যে কথা বলে না। সত্যি আপনি অত্যন্ত সুন্দর। কিন্তু এখানে তো অন্য একজন দুধালা আসতো না? আমার ভাই ছিল তো, আমি গ্রামে গেছিলাম। আচ্ছা। আরে আরে, আরে আমি 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 পরিষ্কার করে দিচ্ছি বৌদি। এই দুধওয়ালা, কি করছিস তুই এসব? দুধ দিচ্ছি দাদা, দুধ। তুই ভেতরে যাও। কাল থেকে তোরা দুধ দেওয়ার প্রয়োজন নেই। আশেপাশেও যেন না দেখি। দূর হয়ে যা এখান থেকে, বেরিয়ে যা বলছি।
কাকে কাকে আটকাবেন জামাইবাবু? আসলে সবার নজর এরকমই। আর তুমি যদি এরকম সবাইকে আটকাতে যাও তাহলে বাড়ির সব কাজ এখন থেকে তোমাকেই করতে হবে। তুই আমাকে শেখাবি বাড়ির কাজ কে করবে? এবার কান খুলে শোন, বাড়ির সব কাজ তুই করবি, আর কাল থেকে দুধও তুই আনবি, বুঝেছিস? যা যা। জল পানি পেলে তবে না ভালো ছেলে, দুধ না খেলে হবে না ভালো ছেলে, দুধ না খেলে হবে না ভাই। কে তুমি দাদা? কপাল ভালো এটা দুধ, যদি পেট্রোল হতো এখানেই জ্যান্ত পুড়িয়ে মারতাম তোকে। তুমি কে? কেন বলতে চাও আমাকে? কে তুমি? এই আফসোসটা তোর থেকেই যাবে যে তুই কেন মরলি আর মারলই বাকে। কি ব্যাপার, আজ তো চাঁদ নিচে চলে এসেছে, কিন্তু শোনু ঈদ তো এখন অনেক দেরি, তাই না? হ্যাঁ, কিন্তু বৌদিমণিকে দেখে নিচে তো ঈদ তো কালকেই হবে। কালকে ঈদ হবে না? দাঁড়া, তোর আজই এখানে আমি মহরম করে ছাড়বো। আরে আমির মিয়া, কলারটা ছাড়ো। আমার স্ত্রীর দিকে কুনজরে তাকাবি, অসভ্যতামি করবি, আর বলছিস কলার ছেড়ে দিতে? ছাড়। আল্লাহ দোয়, ছেড়ে দাও ওকে। আজ বৌদিমণির জন্য তুই বেঁচে গেলি, কিন্তু আমির, তুই সোহেব খানের কলার ধরেছিলি, আর এর মূল্য তোকে দিতেই হবে। চল রে। আল্লাহ জানে কি কি হচ্ছে এখানে। তোমার এই সুন্দরী বউয়ের জন্য তুমি এত লাফালাফি করছো, আর ওর জন্যই আজ তুমি মরতে বসেছিলে। বাড়ির সম্মান রাস্তায় নেমে এসেছে। আরে ওকে তো কিছু বলো। কি প্রয়োজন ছিল তোমার এইভাবে বাইরে বেরোনোর? কি প্রয়োজন ছিল? এত সাজগোজ করারই বা কি প্রয়োজন? আজকের পর থেকে বাড়ির বাইরে বেরোনো বন্ধ। সৌন্দর্য, সৌন্দর্য শুধুমাত্র বাহ্যিক নয়, মনের সৌন্দর্য কিন্তু দরকার। আর এই দুরকম সৌন্দর্যই মানুষের ব্যক্তিত্বকে জৌলুস দেয়। কিন্তু কখনো কখনো এই সৌন্দর্যই আপনার জন্য অভিশাপ হয়ে দাঁড়ায়, আপনার জীবনে গ্রহণ লাগিয়ে দেয় অভিশাপ হয়ে। নমস্কার, আমি অশ্বিনী কালসেকার, আর আপনাদের জন্য নিয়ে এসেছি ক্রাইম অ্যালার্টের একটা নতুন গল্প।
আজকের গল্প নুরিকে নিয়ে। নুরির সৌন্দর্যই ওর জীবনের সবচেয়ে বড় অভিশাপ হয়ে দাঁড়িয়েছিল। নুরির এই সৌন্দর্যের জন্যই ও পেয়েছিল আমিরের মতো ভালোবাসার একজন মানুষ, ওর স্বামী। আর অন্যদিকে ওর সৌন্দর্যকে আশেপাশের লোকেরা অত্যন্ত নোংরা চোখে দেখত। আর তারপর নুরির সৌন্দর্যের জন্য ওর ওপর অত্যাচার করা শুরু হলো। সুন্দর হওয়াটা কি দোষের? কেন বারবার সাজা পাচ্ছিল নুরি? শুধুমাত্র এই কারণে যে ও সুন্দর বলে। নুরির এই সৌন্দর্যই ওর ভবিষ্যৎ জীবনে কি নতুন তুফান আনতে চলেছে, আসুন দেখি। নুরি, আমি পার্লারে যাচ্ছি। রাতের খাবার বানিয়ে রেখো আর ঘরের কাজকর্ম তো কিছু করে রেখো। সব সময় মহারানীর মতন বসে আছো। কি হলো দিদি? আমি কি কিছু ভুল করেছি? সতীন হয়ে আমার লাইফে এসেছে আর বলছে ভুল কি করেছি। আজ আমার দাদাও বাড়িতে নেই, আর বৌদিও বাইরেই গেছে। আর আজ আমার মুডও আছে। আজকে পুরো মুভিটা তৈরি করে নি। ছাড়ো আমাকে। নুরি, অসভ্য বেহায়া মেয়ে ছেলে, এসব কি হচ্ছিল শুনি? আমার ভদ্রতার সুযোগ নিতে যেও না কিন্তু। তুমি এখন অবধি আমার ভালো রূপটাই দেখেছো, খারাপটা নয়। তুমি আমাকে ভুল ভাবছো। আমি ভুল বুঝছি? আমি নিজের চোখে দেখলাম আর তুমি বলছো সে আমি ভুল বুঝেছি। নুরির কোনো দোষ নেই দাদা। আপনি যেটা ভাবছেন সেরকম একদমই নয়। আমি কিন্তু অনেক সহ্য করেছি। তোর সাথে হিসেব আমি পরে করব। এখন এখান থেকে বেরো, বেরো বলছি, বেরো বেরো। ফেজ, ফেজ, এত সবকিছু হয়ে যাওয়ার পরেও তুমি আমাকে আটকাচ্ছ? আমি ওর সাথে কথা বলবো। ব্যাস দিদি, ব্যাস। এটা আপনি ঠিক করলেন না জামাইবাবু। এই অপমান, এই ব্যবহার আমি সারা জীবন মনে রাখবো। ফেজ, আমির, আমার ভাইয়ের ওপর অপবাদ দিয়ে তুমি ঠিক কাজ করনি। তোমার ভাই এক নম্বরের অসভ্য, অভদ্র এবং ওর নজরও খারাপ। তাই আমার ভাইয়ের খারাপ নজর আর তোমার বউ কি ধোয়া তুলসী পাতা? আর শোনো, তুমি তোমার চোখ থেকে কাপড় সরাও। আরে সরাও। সমস্ত দোষ তোমার ওই নুরিরই। সমস্ত সমস্যার কারণগুলো তো ওই। হয় তুমি ওকে এই বাড়ি থেকে তাড়িয়ে দাও, না হলে কোথাও বেঁচে দাও। একটা কথাও না। আমার নুরির সম্বন্ধে যদি আর একটা কথা শুনি, জিভ টেনে ছিঁড়ে ফেলে দেবো। কেউ আমার নুরির সম্বন্ধে একটা কথা বললে আমি কিন্তু সহ্য করতে পারি না, বুঝেছো? বাইরে বেরোনোর কি প্রয়োজন ছিল? এত সাজগোজ করারই বা কি প্রয়োজন? আজকের পর থেকে বাড়ির বাইরে বেরোনো বন্ধ। অসভ্য বেহায়া মেয়ে ছেলে, এসব কি হচ্ছিল শুনি? আমার ভদ্রতার সুযোগ নিতে যেও না কিন্তু। তুমি এখন অবধি আমার ভালো রূপটাই দেখেছো, খারাপটা নয়।
আপনি ভয় পাচ্ছেন কেন? সেই দিন কিন্তু আপনার জন্যই আমিরকে আমরা ছেড়ে দিলাম। আচ্ছা, একটা কথা বলবো? আজ আপনাকে বেশ সুন্দর দেখাচ্ছে। দেখুন প্লিজ আমাকে যেতে দিন। আরে চলে যাবেন, আগে একটু কথা তো বলুন। আরে আরে একটু কাছে প্লিজ আসুন। দিয়ে দিন, এরকম করবেন না। আমাকে দিয়ে দিন প্লিজ, প্লিজ এমনিতেও এরকম করবেন না। ওড়না ছাড়া আপনাকে দেখতে আরো বেশি ভালো লাগে। আমার খুব ভয় করছে, প্লিজ দিয়ে দিন আমাকে, আমার ওড়নাটা দিয়ে দিন। দিয়ে দেবো। তোমাকে বারণ করেছিলাম না বাড়ি থেকে বেরোতে? অন্যদের মুখে প্রশংসা শুনতে ভালো লাগে না? চলো বাড়ি। আজ এই ফয়সালাটা হয়েই যাক যে আমি তোমার কে। স্বামী। তাহলে যখন এটা জানোই যে আমি তোমার স্বামী, তাহলে আমার কথাগুলো কেন মনে থাকে না তোমার? কেন গেছিল ওই শোয়েবের সাথে দেখা করতে? আরে আরে, কি হয়েছে? আজ আবার কি হলো? একে তুমি পাঠিয়েছিলে? আমি তো ওকে এটুকুই বলেছি যে বাজার শেষ হয়ে গেছে, কিন্তু বাড়ির বাইরে যেতে তো আমি ওকে বলিনি। ওর শুধু বাইরে যাওয়ার বাহানাই দরকার। এইসব কি বলছো দিদি? আমি এই কথা স্বপ্নেও ভাবিনি তোমার এই সৌন্দর্য আমার জীবনে বিপদ ডেকে আনবে। না আমার বাড়ি থেকে বেরোনো দুষ্কর হয়ে যাবে। না, বারবার বলা সত্ত্বেও আমার কথা অমান্য করে তুমি একটা প্রমাণ করে দিয়েছো। আমি যত চেষ্টাই করি না কেন, তুমি তোমার সৌন্দর্যের ছটা ছড়াতেই থাকবে আর আমার জীবনটা শেষ করে দেবে। নুরি, না আমার এই সৌন্দর্য থাকবে না, তোমার আর কোনো সমস্যা। আমাকে ক্ষমা করে দাও নুরি, আমাকে ক্ষমা করে দাও। তুমি তুমি ভুল বুঝছো আমাকে। না আমি তোমায় ভুল বুঝছি না, পরিস্থিতি আমাকে বারবার ভুল প্রমাণ করছে। এনে খা। না ভাই আজ না। আরে খা না। ঠিকই বলেছিস ভাই তুই। আরে দেখতে তো খুবই সুন্দরী। আরে ওর চোখ দুটো পুরো মারকাটারি। আরে ওর দু চোখের নেশায় আমি এতটাই পাগল হয়ে গেছি, আমার মনে হয় যে ওই দু চোখে ডুবে মরি। ওর দু চোখের ডুবে মরার খুব শখ না তোর? হে আল্লাহ, তোমার হাতে এটা কি হলো? আরে কিছু হয়নি গো, বাস এই একটু হালকা কেটে গেছে। একটুখানি কেটেছে? আমির, এই দেখো। এটা কি আমির? এখানে কার রক্ত? কার রক্ত মানে কি? আমার রক্ত? আরে আমার হাতটা যখন কেটে গেল আমি হাতের সামনে এই রুমালটা পেলাম, ওটাই বেঁধে নিলাম। তুমি তো বলোই নি তোমার কখন লেগেছে। খুব কষ্ট হচ্ছে না? আরে চিন্তার কিছু নেই, সেরকম কোনো চোট নয়, কদিনই সেরে যাবে। ঠিক হয়ে যাবে।
কি হয়েছে শুনি? মুখটা ভার কেন? আমার উপর রেগে আছো? তোমার ভালোবাসায় অন্ধ তোমার স্বামী তোমার কাছে ক্ষমা চাইছে। আচ্ছা ঠিক আছে, ক্ষমা করলাম তোমায়। নুরি, আমি এই সমস্ত সমস্যা থেকে বেরিয়ে যাওয়ার একটা দারুণ রাস্তা ভেবেছি। আর সেটা কি? দিল্লি। আমরা এবার দিল্লিতে গিয়ে থাকবো। ওখানে তোমার বাবা মাও আছেন, ওনাদের ওখানে গিয়ে উঠবো, ওখানে কোনো একটা বিজনেস শুরু করব, তারপর নিজেদের একটা বাড়ি বানিয়ে নেব আর ওখানেই থাকবো। তুই খুশি তো মা? হ্যাঁ মা, আমি খুব ভালো আছি। আল্লাহর অনেক দয়া যে আমি ওর মতো স্বামী পেয়েছি। আমির খুব ভালো। আমার শুধু কি হয়েছে? জানি না যা ভাবছি তা ঠিক কি না, কিন্তু আমার মনে হয় সানা আমাকে আর আমিরকে একসাথে দেখতে চায় না। দেখ মা, ঘরে দুটো বউ থাকলে এরকম হয়েই থাকে। হাই, আই এম চৌধুরী। আপনি আমির তো নাকি? লোকে তো সে নামেই ডাকে। আমার মালটা কোথায়? আরে চৌধুরী বাবু, মালও হাতে পাবেন, কিন্তু আগে অ্যাডভান্স তো ছাড়ুন। মাল পাওয়ার আগে অ্যাডভান্স দেবো না আমি। চৌধুরী বাবু, আমির আর আমিরের ব্যবসার একটা নিয়ম আছে যে আমির মাল দেওয়ার আগে সবসময় অ্যাডভান্স নিয়ে নেয়। অ্যাডভান্স দিন, মাল নিন। আচ্ছা, চৌধুরীর সঙ্গে চালাকি? এক্ষুনি তোকে শেখাচ্ছি ধান্দার নিয়মটা কি। শোয়েব, আমার কাছে তোর জন্য একটা বিজনেস ডিল আছে। কেমন বিজনেস ডিল? কিনতে চাস আমার বউকে? পাগল হয়ে গেছো নাকি আমির ভাই? আমি আমার স্ত্রীকে 1 কোটি টাকায় বিক্রি করতে চাই। আরে আমির ভাই, তোমার তো হাত কেটে গেল। এই ছুরিটা দিয়ে আমি নুরির গলাটাই কেটে ফেলতে চাচ্ছিলাম। ওর সৌন্দর্য আমার জীবনে সমস্যা ডেকে আনছে। তারপর আমি এটা ভাবলাম যে ওর সৌন্দর্যটাকেই আমি কেন কাজে লাগাচ্ছি না। আর তারপরই এই কথাটা আমার মাথায় এলো যে নুরির ওই সৌন্দর্যটাই আমি বেঁচে দেব। যদি এমনই ভেবে থাকো তুমি, তাহলে দিল্লি যাও। ওখানে বড় শহর, বড় লোক আর বড় দাম। আর এই নাও আমির ভাই, এই রুমালটা রাখো। দেখ ভাই, যেটা ভুল সেটা ভুল। আর অ্যাডভান্স ছাড়া তোকে কেউ কি করে মাল দেবে? তুই আমির ভাইকে অ্যাডভান্স দে, কাল মাল তোর জায়গায় পৌঁছে যাবে। এখন যে এনেছি ভাই সেটাই দিচ্ছি। চলো। ধর শোয়েব, এই 10,000 টাকা নে আর ফুর্তি কর। আচ্ছা, তুমি কিন্তু বেশ চালু লোক। যাকে এতদিন তুমি ঝামেলা, বিপদ বিপদ ঝামেলা এসব বলতে, সেই ঝামেলাকে দিয়ে আজ টাকা রোজগার করছো। একটা কথা বলবো আমির ভাই, শয়তানের শয়তান যদি কেউ থাকে তাহলে সেটা তুমি। কিন্তু এটা তো আমাদের সবে রেসের শুরু। সাপও মরে গেল আর লাঠিও ভাঙলো না। যদি আমার কাছে 1 কোটি টাকা থাকতো তাহলে নুরি এই সোয়েব খানের হতো। আরে মন খারাপ করিস না রে ভাই, আমাদের এই ব্যবসায় এখন এত কমিশন কামাবি, এত কমিশন কামাবি, ওই কমিশন দিয়ে কোনো নুরির মতো দেখতে সুন্দরী কিনে নিবি আর বাকি জীবন আয়েশ করবি। যখন রক্ষকই ভক্ষক হয়ে যায়
তখন মানুষ কি করবে? নুরির জন্য আমির ওর জীবন ছিল, কিন্তু আমিরের জন্য নুরি সমস্যা হয়ে দাঁড়িয়েছিল। যেই নুরিকে আমির বিয়ে করে বাড়িতে নিয়ে এসেছিল, যাকে আজীবন রক্ষা করবে কথা দিয়েছিল, সেই নুরির জীবনটা নষ্ট করতেই আমির উঠে পড়ে লেগেছিল। কারণ শুধু এটাই ছিল যে এখন আর আমির নুরির সৌন্দর্য নিতে পারছিল না। সবসময় এটাই দেখা গেছে যে পুরুষ নারীকে শুধুমাত্র ভোগ্যপণ্য হিসেবেই ভাবে, অথবা নিজের ইচ্ছে পূরণের সামগ্রী। আচ্ছা, এতটাই কি মুশকিল একজন নারীকে মানুষ ভাবা এবং তাকে সম্মান দেওয়া? আমির নুরিকে বিয়ে করেছিল শুধুই ওর সৌন্দর্য দেখে। আমির এটা কিছুতেই মেনে নিতে পারছিল না যে ওর বউকে কেউ নোংরা নজরে দেখুক, কিন্তু সেই আমিরই আজ নুরির সৌন্দর্যকে বিক্রি করে দেওয়ার জন্য তৈরি হয়ে গেছে। নুরি কি আদৌ জানতে পারবে তার স্বামীর নোংরা মানসিকতার কথা? নুরি কি সময় থাকতে নিজেকে বাঁচিয়ে নিতে পারবে? আসুন দেখে নি। ও মা, কি সুন্দর দেখতে সালোয়ারটা! এটা কি আমার জন্য? হ্যাঁ, আমার সুন্দর স্ত্রীর জন্য সুন্দর উপহার। মন ভোলাতে তো তুমি খুব ভালোই পারো। এটা তো আমি এক্ষুনি পরে আসবো। হ্যাঁ হ্যাঁ, যাও পরে এসো, তারপর আমরা আউটিং এ বেরোবো। সত্যি? হ্যাঁ। সানা, কথাটা তুমি একদম ঠিক বলেছিলে। সুন্দর স্ত্রীকে বিয়ে করে আমি আমার জীবনের সবথেকে বড় ভুলটা করে ফেলেছি। কিন্তু এবার এই সুন্দর স্ত্রী আমাদের সকল সমস্যার সমাধান হয়ে উঠবে। আমাদের অর্থাভাব ওই এবার দূর করবে। এটা আবার কোন জায়গা? এ কোথায় নিয়ে এলে আমায়? আমার স্বপ্নের রাজকুমারী, ঠিক যেমনটা তুমি খুব সুন্দর, তোমার জন্য আমিও তাই সেরকমই সুন্দর একটা উপহার ওখানে রেখেছি। যাও যাও যাও, গিয়ে দেখো। আমির, 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 আমির দেখো, আমি কিন্তু এসব আর কি একদম পছন্দ করি না। এরম লুকোচুরি খেলো না আমার সঙ্গে। আমির, আমির, কোথায় চলে গেছিলে তুমি? আমি কি ভয় পেয়ে গেছিলাম। কেউ কারোর বউ কেরম ছেড়ে রেখে যায়? হ্যাঁ, ক্ষমা করবেন আমায়। আমি ভেবেছি আমার হাজবেন্ড। আজ থেকে আমি তোমার হাজবেন্ড। এসব কি বলছেন আপনি? ছাড়ুন আমায়। বেশি ছটফট করো না। আজ থেকে তুমি চৌধুরীর বউ নুরি বেগম। ছাড়ো আমায়। আমি তো আজকে মরেই যেতাম। তুমি কোথায় ছেড়ে চলে গেছিলে আমায়?
দেখো দেখো খুব খারাপ লোক, প্লিজ চলো এখান থেকে। ওই দেখো আসছে, ও আমার সঙ্গে অসভ্যতামি করছিল, আমির অসভ্যতামি করছিল। ওর সাথে হিসেব নিকেশ আমি বুঝে নিচ্ছি নুরি, তুমি চিন্তা করো না। আমার খুব ভয় লাগছে, চলো এখান থেকে প্লিজ। কি করছো আমির? বিক্রি করে দিচ্ছি তোমায়। আমি করতামই বা কি করতাম আমি? সব সময় সাজগোজ করে হিরোইন সেজে ঘুরে বেড়াতে তুমি। পাড়ার কোনো ছেলে তোমার থেকে চোখ ফেরাতে পারতো না। ওই দুধওয়ালাও সুযোগ নিতে ছাড়েনি। আমার শালাবাবু তোমার দিকেই তাকিয়ে থাকতো, তোমার দিকে কোন নজরে দেখতো। আর এদিকে তুমি হিরোইন সেজে ঘুরে বেড়াতে। হিরোইন, মেকআপ, লিপস্টিক, পাউডার, আরো কি সব ছাই ভস্য। করো না, তুমি যা বলবে তাই করব। কথা দিচ্ছি তোমায়, এইসব মেকআপ আর কখনো করব না। না, তুমি মেকআপ করো, তুমি মেকআপ করো, আমার কোনো কিছু যায় আসে না। আমি শুধু বুঝি টাকা। আমির, সালাম বৌদিমণি, কেমন আছেন? আমির না, সুন্দরী স্ত্রী। আমির না, আমির না। কেউ শুনবে না তোমার কথা। এই নাও তোমার টাকা। শোয়েব, আজকে আপনি একজন মহিলার প্রাণ বাঁচিয়েছেন, ধন্যবাদ আপনাকে। বের করুন মেয়েটিকে, মুক্তি দিন ওকে। কি নির্লজ্জ তুমি! ঘেন্না করছে আমার তোমাকে দেখে। তোমার মতো নীচ মানুষ আমি কখনো দেখিনি। এবার দেখো আমির, আমি আইনে সাহায্য নেব আর তোমাকে এমন শাস্তি দেবো যাতে কোনো স্বামী তার স্ত্রীর সাথে কোনোদিন আর এরকম করার সাহস না পায়। চল। নুরি স্বপ্নেও কখনো ভাবতে পারেনি যে ওর সৌন্দর্যই ওর জীবনের শত্রু হয়ে দাঁড়াবে। ওর স্বামী আমির, যার ওপর ও এতটা ভরসা করেছিল, সেই ওর সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে। পৃথিবীতে হিউম্যান ট্রাফিকিং মানে মানুষকে বেচে দেওয়া একটা বিজনেস হয়ে দাঁড়িয়েছে। সরকার এর বিরুদ্ধে অনেক পদক্ষেপ নিচ্ছে, কিন্তু তার আগে দরকার মানুষের সচেতনতা, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তোলা। নুরি যদি সঠিক সময় আমিরের করা অত্যাচারের সঠিক প্রতিবাদ করত, তাহলে আজকে নুরিকে এই অবস্থায় পড়তে হতো না। আমিরকে তার স্ত্রীকে বেচে দেওয়ার এই চরম অভিযোগের জন্য গ্রেপ্তার করা হয়েছে, ওর জেল হয়েছে। নুরি তার নতুন জীবন শুরু করে দিয়েছে, ঠিক ততটাই সুন্দরভাবে যেটা ওর প্রাপ্য। আমি অশ্বিনী কলসেকর আপনাদের থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে পরের এপিসোডে। ততক্ষণ দেখতে থাকুন ক্রাইম অ্যালার্ট, অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার।